ওয়েলকাম টু জিকে ম্যানিয়া পার্টনারশিপ উইথ আন একাডেমি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যেটা আইসিডিএস যে সুপারভাইজার মেইন সিলেবাসে বিশেষভাবে জোর দেওয়া আছে, সুতরাং যেহেতু ডেসক্রিপটিভ, সুতরাং এইখান থেকে কিন্তু ডেসক্রিপটিভও আসতে পারে এবং অনলাইনেরও আসতে পারে। আমরা যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে সিরিজটা শুরু করেছিলাম, আজকে আমাদের লাস্ট পার্ট। এই লাস্ট পার্টে আমরা তোমাদেরকে এই যে চ্যাপ্টারগুলো এগুলো হোমওয়ার্ক করতে দিয়েছিলাম। আশা করি তোমরা এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়েছো। আজকে আমরা দেখাবো যদি এখান থেকে বড় প্রশ্ন আসে, কারণ কীরকম টাইপের প্রশ্ন আসবে আমরা কেউ জানি না। বড় প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন আসতে পারে, অনলাইনার আসতে পারে, বা 3, 4, 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, এরকম যদি বড় প্রশ্ন আসে তাহলে কীরকম টাইপের প্রশ্ন আসবে এই চ্যাপ্টারগুলো থেকে আজকে তোমাদের সামনে সেগুলো তুলে ধরবো। এর আগে কিন্তু অলরেডি অনেকগুলো চ্যাপ্টার এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে করিয়ে দেওয়া হয়েছে। যারা ভিডিওটা নতুন দেখছো তাদের বলবো তার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো দেখে নেব। প্রথম দেখো যে প্রশ্নটা, গান্ধীজির অভ্যুদয়। আমরা জানো যে গান্ধীজি যে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিল এবং ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামে কিন্তু গান্ধীজির একটা অভূতপূর্ব যে ভূমিকা ছিল, সেই গান্ধীজি অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির ভূমিকা কী, এটা বড় প্রশ্ন আসতেই পারে 10 নম্বরের, বা এখানে 5, 4 যা কিছু আসতে পারে। সুতরাং এখানে কিন্তু যে রাইট গান্ধীজিস রোল ইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, এখানে যদি দেয় তো সেক্ষেত্রে কিন্তু গান্ধীজি কোন কোন আন্দোলন সংগঠিত করেছিল, এই অসহযোগ আন্দোলন, তারপর তোমার আইন অমান্য আন্দোলন, ঠিক আছে, এরকম যে আন্দোলনগুলো ছিল এগুলো কিন্তু তোমাকে ইনক্লুড করতে হবে। এবং এখান থেকে যদি আলাদা আলাদা আন্দোলন যদি ভাগ করে দেয়, মনে করো যে আইন অমান্য আন্দোলন সম্পর্কে যা যেন লেখো, তাহলে কিন্তু তোমরা এই কোশ্চেনে যখন বড় কোশ্চেন পড়ছো তখন কিন্তু এই প্রশ্নটা তোমরা এমনিই রেডি করে ফেলছো। ঠিক আছে, নেক্সট দেখো, অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো এবং কেন এই আন্দোলন স্থগিত করা হয়েছিল। ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ নন কোঅপারেশন মুভমেন্ট, হোয়াই ওয়াজ দ্য মুভমেন্ট সাসপেন্ডেড। ঠিক আছে, তাহলে অসহযোগ আন্দোলনের যে পটভূমি কী ছিল, কেন অসহযোগ আন্দোলন হয়েছিল, গান্ধীজি কেন শুরু করেছিলেন, কত সালে হয়েছিল, কোথা থেকে শুরু হয়েছিল, কারা কারা অংশগ্রহণ করেছিল, এইটা সম্পর্কে তোমাদের জানতে হবে বা লিখতে হবে। এবং এই আন্দোলন স্থগিত করা হয়েছিল কেন, তোমরা জানো উত্তরপ্রদেশে চৌরিচৌরা গ্রামে যে পুলিশ উত্তেজিত জনতা পুলিশ থানার উপর আক্রমণ করেছিল এবং তার ফলে কিন্তু গান্ধীজি যে অহিংস পথে, গান্ধীজির যে মেন যে মোটো ছিল যে অহিংস আন্দোলন, কিন্তু এটা যখন দেখা গেছিল যে হিংসাত্মক আকার নিচ্ছে, তখন কিন্তু তিনি এটাকে উইথড্র করে নিয়েছিল এবং কত তারিখে উইথড্র করেছিল সেগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে যদি এরকম টাইপের বড় প্রশ্ন আসে। ঠিক আছে, নেক্সট দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে যা জানো লেখো। খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যদি এরকম টাইপের বড় প্রশ্ন আসে তাহলে কিন্তু এই সম্পর্কে তোমরা যে তারা কোথায় কত তারিখে মিলিত হয়েছিল, জেনারেল ওয়ার্ডার ফায়ার করেছিল এবং কেন ফায়ার করেছিল, বা তারপরে তাকে বদলা নেওয়ার জন্য তাকে কে খুন করেছিল, এরকম কিন্তু প্রত্যেক কটা যদি ঠিকভাবে লিখে দিতে আসতে পারো তাহলে কিন্তু ভালো একটা নম্বর পাবে। নেক্সট দেখো, হোম রুল বানানটা ভুল আছে। ডিসক্রাইব দ্য হোম রুল মুভমেন্ট, অর্থাৎ হোম রুল মুভমেন্ট কবে শুরু হয়েছিল, কারা শুরু করেছিল এবং ভারতবর্ষের জাতীয় আন্দোলনে হোম রুল মুভমেন্টের যে ভূমিকা কী ছিল সেইগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে যদি এরকম টাইপের প্রশ্ন আসে। নেক্সট দেখো, মুসলিম রাজনীতি 1920 থেকে 1934 সাল অবধি ভারতে মুসলিম রাজনীতির বিবরণ দেওয়া, অর্থাৎ ডেসক্রাইব দ্য মুসলিম পলিটিক্স ইন ইন্ডিয়া ফ্রম 1920 টু 1934, অর্থাৎ ভারতবর্ষে যে 1920 থেকে 1934 সাল পর্যন্ত কীরকমভাবে যে মুসলিম যে রাজনীতি ছিল তার বিবরণ। এবং তোমরা জানো অসহযোগ আন্দোলনে কিন্তু ভারতবর্ষে হিন্দু মুসলিম ঐক্যভাবে কিন্তু কাজ করেছিল, কিন্তু তারপরে আমরা দেখেছি অসহযোগ আন্দোলনের পরবর্তী সময় দাঙ্গা সৃষ্টি হয়েছিল। সুতরাং এই যে ছোটো ছোটো ঘটনাগুলো তুমি যদি এরকম বড় প্রশ্ন দেয় ইনক্লুড করতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো, জিন্নার 14 দফা দাবি সম্পর্কে যা জানো লেখো, অর্থাৎ রাইট ডাউন দ্য হোয়াট ইউ নো অ্যাবাউট জিন্নাস 14 পয়েন্ট ডিমান্ড, অর্থাৎ যে জিন্না কেন এই 14 দফা দাবি দিয়েছিল, কিসের পরিপ্রেক্ষিতে দিয়েছিল, কত সালে দিয়েছিল, কত তারিখে দিয়েছিল এবং এর 14 দফা দাবিগুলোর মেন পয়েন্ট কী ছিল, সেগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে এরকম টাইপের যদি প্রশ্ন আসে। নেক্সট দেখো, শ্রমিক আন্দোলন থেকে একটা প্রশ্ন যদি পড়ে রাখো তাহলে ভেতরে যা প্রশ্ন আসবে সেগুলো তোমরা করতে পারবে। যে 1918 থেকে 1934 সাল অবধি ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ দেওয়া, অর্থাৎ ডেসক্রাইব দ্য লেবার মুভমেন্ট ইন ইন্ডিয়া 1917 টু 1934। ঠিক আছে, এর ভেতরে যে কী কী শ্রমিক আন্দোলন হয়েছিল, কত সালে কী হয়েছিল, ছোটো ছোটো পয়েন্ট আকারে যদি তোমরা পড়তে পারো তাহলে এর ভেতর থেকে যে অনলাইনে আসবে সেগুলো কিন্তু তোমরা একবারে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতীয় রাজনীতি 1935 সালে, খুবই গুরুত্বপূর্ণ, পিএসসিতে বারবার আসে। 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে যা যেন লেখো। এই প্রশ্নটা যদি দেয় তাহলে 1935 সাল, রাইট হোয়াট অ্যাবাউট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অর্থাৎ কি 1935 সালে একটা কী এবং এই অ্যাক্টের মাধ্যমে কী কী ছিল পয়েন্ট করে করে পড়বে এবং পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো একটা নম্বর পাবে। নেক্সট দেখো, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজির ভূমিকা
কি সুভাষচন্দ্র বসুর ভূমিকা কি? এই প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে দেয় যে ভারতবর্ষের জাতীয় আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের যে ভূমিকা লেখো, তাহলে কিন্তু ঘুরিয়ে কিন্তু আজাদ হিন্দ ফৌজ বলতে আমরা কিন্তু নেতাজির কথা মনে পড়ে। সুতরাং যে নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কীভাবে এগিয়ে নিয়ে গেছিলো সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? গল্পের আকারে পড়বে, কোনো ডাইরেক্ট মুখস্থ করার দরকার নেই, গল্পের আকারে পড়বে এবং গল্পের আকারে লিখবে, চেষ্টা করবে পয়েন্ট পয়েন্ট করে লেখার, তাহলে কিন্তু ছোটো ছোটো পয়েন্ট করবে তাহলে কিন্তু ভালো একটা নম্বর কিন্তু ক্যারি করতে পারবে। নেক্সট দেখো জাতীয় আন্দোলনের শেষ অধ্যায়, এখানে 1946 সালে যে নৌবিদ্রোহ হয়েছিল এবং নৌবিদ্রোহের যে কারণগুলো ছিল পয়েন্ট করে লিখবে এবং এর গুরুত্ব কী ছিল, এই নৌবিদ্রোহ কেন হয়েছিল এবং কীভাবে এই নৌবিদ্রোহ যে আন্দোলনকারীদের যে দমন করেছিল সেগুলো কিন্তু লিখতে হবে এবং এর ফলে কী হয়েছিল সেটাও কিন্তু লিখতে হবে। সুতরাং ছোটো ছোটো পয়েন্ট কিন্তু টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ডিসকাস দ্য কজ অফ সিগনিফিকেন্স অফ 1946 হবে, ঠিক আছে? নেভাল রিভোল্ট। নেক্সট হচ্ছে স্বাধীনতা আন্দোলনে আগস্ট বিপ্লবের গুরুত্ব কী, অর্থাৎ হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য অগাস্ট রিভলিউশন ইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, অর্থাৎ যে ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল সেখানে অগাস্ট বিপ্লবের গুরুত্ব কী, অর্থাৎ অগাস্ট বিপ্লবের যে মেন মোটোগুলো কী ছিল, কী পয়েন্ট ছিল সেগুলো কিন্তু তোমাদের পয়েন্ট আকারে লিখতে হবে। নেক্সট দেখো ক্রিপস প্রস্তাবগুলো কী এবং এই প্রস্তাব ব্যর্থ হওয়ার কারণ কী, হোয়াট আর দ্য ক্রিপস অফার্স অ্যান্ড হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য প্রপোজাল টু ফেল, ঠিক আছে? অর্থাৎ ক্রিপস প্রস্তাবগুলো কী এবং এটা ফেল হওয়ার কারণ কী, কারণ ভারতবাসীরা যেগুলো চেয়েছিল সেগুলো কিন্তু এই ক্রিপস প্রস্তাবে ছিল না, সুতরাং তার ফলে কিন্তু এটা ব্যর্থ হওয়া হয়েছিল। এবং গান্ধী যে ক্রিপস প্রস্তাব সম্পর্কে কী একটা কোটেশন দিয়েছিল সেটাও কিন্তু যদি এরকম টাইপের প্রশ্ন আসে তোমরা তুলে ধরতে পারো, তাতে কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট পড়বে এবং নম্বরটা ভালো পারবে। নেক্সট আচ্ছা, এবার দেখো যে এই যে চ্যাপ্টারটা এটা তো এখানে শেষ হয়ে গেল। আমরা এবার কিন্তু ICDS যে কুইজ করব, যেটা ওয়ান লাইনার কুইজ, যেখানে কোনো অপশান থাকবে না, ঠিক যেরকম তোমাদের পরীক্ষা হলে আসতে পারে। সেই প্রশ্ন কিন্তু আমরা প্রত্যেক দিন বা একদিন দুদিন অন্তর করব সন্ধ্যে 7টার সময়, ঠিক আছে? তোমরা চেষ্টা করবে এই কুইজটা অ্যাটেন্ড করার। মনে করো কুইজে 10টা প্রশ্ন থাকতে পারে, 20টা প্রশ্ন থাকতে পারে বা 30টা প্রশ্ন থাকতে পারে। তোমাদের কাজ হবে যখন কুইজ হবে, মনে করো 7টা দিয়ে কুইজ হচ্ছে, যদি 20টা প্রশ্ন থাকে আমরা আগে থেকে বলে দেবো যে কটা প্রশ্নের থাকবে। তার জন্য আমাদের ICDS যে গ্রুপটা আছে সেই গ্রুপটা ফলো করো তোমরা, টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে? কী করবে, মনে করো 10টা প্রশ্ন থাকলে তোমরা 1 থেকে 10 পর্যন্ত কেটে নিলে। মনে করো যে নৌবিদ্রোহ কবে হয়েছিল, আমরা প্রশ্নটা বললাম, তোমরা মনে মনে কিন্তু তখন বলে দিলে যে 1946 সালে, আমরা উত্তরটা বললাম 1946, তাহলে তুমি কী করলে 1 নম্বরে এরকম দাগ দিলে। মনে করো 2 নম্বরটা তুমি ভুল বলেছো, তাহলে এটা কেটে দিলে এবং তুমি তৎক্ষণাৎ কিন্তু আমাদের উত্তরের সঙ্গে জেনে নিলে যে এই উত্তরটা কী, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা নিজেদের প্রিপারেশনটাকে বুঝতে পারবে যে কতটা মনে রাখতে পারছো, যেহেতু অপশান থাকবে না, সুতরাং মনে রাখার যে একটা ব্যাপার, তাহলে এই কুইজটা কিন্তু তোমাদের অনেকটা এফেক্টিভ হবে। তো এবার আমরা কিন্তু ঠিক এরকমভাবে যে ENVSও কিন্তু তোমাদের পরীক্ষা আছে। অনেকেই বলছিল দাদা ENVSের যদি কিছু ক্লাস করাও, অবশ্যই ENVS থেকে কীরকম টাইপের বড় প্রশ্ন এবং কীরকম টাইপের শর্ট প্রশ্ন আসতে পারে আমরা তোমাদের কিছু ভিডিও আনবো এবং সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এবং পাশাপাশি উমেন এম্পাওয়ারমেন্টের যে ক্লাস চলছে সেটাও চলবে এবং বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ প্রত্যেকটা যে আমরা মক টেস্ট নিচ্ছি আলাদা আলাদাভাবে, সেই মক টেস্টগুলো তোমরা দাও, তাহলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট বুঝতে পারবে, যে তোমাদের একটা কনফিডেন্স লেভেল কিন্তু বাড়বে। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। বন্ধুরা, তোমরা যারা WBCS এবং অন্যান্য পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু আনএকাডেমির যে ফ্রি ক্লাসে জয়েন করতে পারো। আনএকাডেমিতে কিন্তু বিভিন্ন যে টপ এডুকেটরের দ্বারা কিন্তু এই ফ্রি ক্লাস করানো হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে টপ এডুকেটর, এই সমস্ত টপ এডুকেটররা কিন্তু তাদের যে ফ্রি ক্লাস এবং সাবজেক্টিভ এবং বিভিন্ন টপিকের ওপর, যেমন ধরো ইতিহাস, পলিটি, ঠিক আছে, ইকোনমিক্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই সমস্ত বিষয়ের ওপর কিন্তু তারা ইন্ডিভিজুয়াল ক্লাস করান। এবং এছাড়াও কিন্তু প্রতিদিন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে পেয়ে যাবে, জিওগ্রাফির ক্লাস, এবং প্রতিদিন ডেলি বেসিসে কিন্তু ফ্রি মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে। আমরা প্রত্যেক দিন যে আমাদের যে ইউটিউব চ্যানেলের কমিউনিটি এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, এই লিঙ্কগুলো প্রোভাইড করে থাকি, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এই সমস্ত ফ্রি ক্লাসগুলো জয়েন করতে পারো।